আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে ৭তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আরও ৪-৫ মিনিট অপেক্ষা করব, সবাই যুক্ত হবে, তারপর ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অলরেডি 47 জন চলে এসেছেন। আমরা মনে হয় শুরু করতে পারি।
আচ্ছা, এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন লেখাগুলো ক্লিয়ার আছে কিনা। আর 2 দিন জ্বরে আক্রান্ত ছিলাম, প্রায় 2-3 দিন কোনো ব্যাচেই ক্লাস নিতে পারি নাই। আজকে চেষ্টা করব ইনশাল্লাহ নেওয়ার জন্য। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা জানাবেন। যদিও আজকে ক্লাস নিতে চেয়েছিলাম না, কারণ আজকে পরীক্ষা গিয়েছে, অনেকেই টায়ার্ড হয়ে গিয়েছেন বা ব্যস্ত জার্নি করতেছেন। তারপরও এই যে 2-3 দিন ক্লাস হয় না, এই জন্য নিলাম আবার আর কি। আচ্ছা, এখন আমি মাইক্রোফোন লাগিয়েছি, এখন কথাটা শোনা যাচ্ছে কিনা? এখন কথা শোনা যাচ্ছে কিনা? ওকে, ক্লিয়ার না? তো আজকে 43তম বিসিএস প্রিলি অনুষ্ঠিত হয়েছে। কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, মোটামুটি সহজ বলা যায় আর কি। তো এই বিসিএসটা যারা দিয়েছেন তো ভালোই, এটা দিতে পারছে তার একটু হইলেও সুযোগ আছে আর কি। যারাই পড়াশোনা করছে তারাই মোটামুটি পারবে ইনশাল্লাহ। আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে। প্রথমেই আমরা জানব ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, কি কি, এইগুলো আর কি জানবো। তো ভগ্নাংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে আপনাকে। প্রথমত ভগ্নাংশের সংখ্যাটা যদি আমি বলতে চাই, এভাবে বলতে হবে, দুইটা পূর্ণ সংখ্যাকে আপনি যখন ভাগ করবেন, সাউন্ড কম শোনা যাচ্ছে, আসলে গলায় একটু সমস্যা, গলা ব্যথার কারণে একটু আস্তে বলতেছি। তারপরেও তো আপনার মাইক্রোফোন লাগানো, কম শোনার কথা না, তারপরেও হয়তো বা কম শোনা যেতে পারে। আচ্ছা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যা, সাপোজ আমি একটা পূর্ণ সংখ্যা নিলাম এ আর একটা পূর্ণ সংখ্যা নিলাম বি, তাহলে এই দুইটা পূর্ণ সংখ্যা আমি এখন এই একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, এইটাই হচ্ছে একটা ভগ্নাংশ। ভাগ করার পর আমি একটা রাশি পাইলাম, এই রাশিটাই হচ্ছে আপনার একটা ভগ্নাংশ। মোটামুটি সুস্থ আছি এখন বলা যায়, তবে গলা ব্যথার সমস্যাটা আছে আর কি। তবে এই মুহূর্তে জ্বর, খুবই খারাপ একটা অবস্থায় ছিলাম, যাক এখন মোটামুটি সুস্থ। তো দুটা পূর্ণ সংখ্যাকে আমরা যখন অনুপাত আর ভাগ আকারে লিখব, তখন যে রাশি পাবো সেটাকে ভগ্নাংশ বলবো। এখন এই অনুপাত আর ভাগ কিন্তু একই কথা। সাপোজ আমি লিখলাম A:B, এটাও যে কথা, A/B একই কথা। তাহলে একটা কথা মনে রাখবেন, অনুপাত আর ভাগ কি একই কথা, এটা যেন মনে থাকে সবার, অনুপাত আর ভাগ একই কথা। আচ্ছা, এখন ভগ্নাংশের উপরের রাশিটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। কথা বোঝা গেছে? উপরের রাশিটাকে বলা হয় লব, নিচেরটা হর। আমি যদি লিখি 3/7, এটা লব হর। আচ্ছা, এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, একদম সিম্পলি মনে রাখবো ভাই, কোনো প্যাস রাখবো না। আমরা মনে রাখবো যে যার হর মানে বড় হবে, মানে নিচের সংখ্যাটা যার বড় হবে সেটাই প্রকৃত। যেমন 3/5, 5 বড় না 3 বড়?
5 বড়, তার মানে হর বড়। হর বড় হইলেই প্রকৃত, তার মানে হর বড় হবে, লব ছোট হবে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। শেষ। যেমন 5/12, 12 বড়, নিচের সংখ্যাটা বড় হলে প্রকৃত। শেষ। লব ছোট হর বড়। তাহলে সংখ্যাটা যখন আপনারা নোট করে লিখবেন যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত কোনটা? ঠিক উল্টোটা, যে নিচেরটা ছোট হবে উপরেরটা বড় হবে। তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলে? অপ্রকৃত। তো মনে রাখার সুবিধার্থে যে কোনোটা দিয়ে মনে রাখবেন, মানে আপনি হর দিয়ে মনে রাখলে হর দিয়ে মনে রাখেন, যে হর বড় মানে প্রকৃত, হর ছোট মানে অপ্রকৃত। হর ছোট অপ্রকৃত, হর ছোট অপ্রকৃত। কথা ক্লিয়ার? শেষ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা গুরুত্বপূর্ণ, এটা অনেক চ্যাপ্টারেই লাগবে। কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি একটি ভগ্নাংশ যুক্ত থাকে তখন সেই ভগ্নাংশটাকে বলা হয় কি? মিশ্র ভগ্নাংশ। ওই যে আমরা সমস্ত পড়ছিলাম, যেমন আমি লিখলাম 2/1/2 বা 2/2 এখন এই 2 একটা পূর্ণ সংখ্যা আর এর একটা ভগ্নাংশ। তো কোনো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয়। সংখ্যাটা যখন নোট করবেন এভাবে লিখবেন। আবারও বলি, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন আমি লিখলাম 3/7। 3 একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ। এখন এই পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যুক্ত আছে, তার মানে এটা একটা কি? মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশ যে কোনো অঙ্কেই থাকুক না কেন বা যে কোনো চ্যাপ্টারেই থাকুক না কেন, আমরা আসলে মিশ্র ভগ্নাংশ নিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারি না। এজন্য সবসময় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করতে হয়। কিভাবে? আগে এই বিষয়টা বোঝেন। এই 2-এর সাথে যে হাফ আছে এটাকে আমি কিভাবে পড়বো? আড়াই লিখবো না? আড়াই। তা আড়াই মানে কি? 2-এর সাথে হাফ যোগ করলেই তো আড়াই হবে। আপনার কাছে 2 টাকা আছে, এর সাথে আর 50 পয়সা যোগ করলেই তো আড়াই টাকা হবে। তাহলে এই কথাটার অর্থ হলো এগুলোর মানে কি? যেমন 3-এর সাথে এটা যোগ আকারে আছে, এটার সাথে এটা যোগ আকারে আছে। তাহলে 2 লসাগু, 2 দুগুণে 4 আর 1 5, তার মানে 5/2। তাহলে 5-এর অর্ধেক মানে আড়াই। তাহলে কিভাবে মিশ্র ভগ্নাংশটা কনভার্ট করতে হয়? যেমন 3/1/7 এর মানে কি? 3-এর সাথে এটা যোগ আকারে থাকবে। শেষ। যা যোগ করে দিবেন। 7 লসাগু, 3 7 21, 22/7। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা সব জায়গায় লাগবে। যেমন আমি যদি লিখি 3/1/2, কথার মানে কি? 3-এর সাথে 1/2 যোগ আকারে আছে, 2 লসাগু, 3 দুগুণে 6, তার মানে 7/2। তাহলে এই পেজে কি শিখলাম? ভগ্নাংশ আছে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে যে রাশি পাবেন, প্রকৃত মানে যার হর বড়, অপ্রকৃত মানে যার হর ছোট, মিশ্র মানে পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকবে। কে কে বুঝি নাই? কে কে বুঝি নাই? ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত হচ্ছে যার হর বড়, অপ্রকৃত হর ছোট, মিশ্র মানে যা পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকবে। এই কনভার্ট করাটা না বুঝলে আবারও বলবো। বিষয়টা হচ্ছে, যেমন আমি যদি বলি 11/3/2, তার মানে 11-র সাথে এইটা যোগ আকারে আছে। এই কনসেপ্টটা কিভাবে পাইলাম? আড়াই টাকা বললি না? আড়াই টাকা। তাহলে 2 টাকার সাথে হাফ টাকা যোগ আছে, তাহলে 2 লসাগু। বুঝছি, কনভার্ট করাটা বুঝছি, জাস্ট যোগ করে দিবেন। ওকে। এরপর হচ্ছে ভগ্নাংশের ভাগ। একটা ভগ্নাংশ নিলাম a/b, আর একটা c/d। এখন যখন এরকম ভাগ করব, মানে এটা একটা ভগ্নাংশ, একে অন্য একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতেছি, তাহলে বেসিকটাও বলবো। মূলত কি করতে হয়?
এটা হয় উপরে এডি, আর বিসি হয় নিচে। কিন্তু এটার বেসিকটা কি? যেমন আমি একটা ভগ্নাংশ নিলাম 4/7, আর একটা ভগ্নাংশ নিলাম সাপোজ 8 মনে করেন 21। তাহলে এখন এই একটা ভগ্নাংশকে যখন আরেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করব, কিভাবে ভাগ করতে হয়? যে প্রথম ভগ্নাংশটা ঠিক রাখতে হয়, আর দ্বিতীয় ভগ্নাংশটা মানে ভাগকে গুণ আকারে লিখলে উল্টে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে 3/2। এটা আবারও বোঝাই, মানে এটা হচ্ছে বেসিক। আর শর্ট নিয়মটা কি দেখাইলাম এটা আবারও বোঝাবো, সমস্যা নেই। যেমন একটা ভগ্নাংশ সাপোজ 4/5, আর একটা ভগ্নাংশ সাপোজ মনে করেন 7/9 দিলাম সাপোজ। তো এখন কি বলছি, প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে, আর পরবর্তী বা নিচের ভগ্নাংশটা কি হয়, গুণ করলে উল্টে যায়। এটা তো সবাই জানেন মনে হয়। এই কিন্তু আপনি চাইলে খুব সহজেই এরকম গুণ একদম ডিরেক্ট করে ফেলতে পারেন। জাস্ট এই দুইটা গুণ করে দিবেন, আর এই দুইটা গুণ করে দেবেন, এই দুইটা গুণ করে লিখবেন উপরে, আর এই দুইটা গুণ করে লিখবেন নিচে, শেষ। কথা বোঝা গেছে? মানে এক লাইনে করার জন্য কি করবেন, এই দুইটা গুণ করবেন 4 নং 36, নিচে লিখবেন 5/35। তাহলে আশা করি বুঝতে পারছেন। সামনে চলে যাই। এভাবেই নোট করতে হবে যেভাবে দিয়েছি। মূলত বেসিকটাকে এখানে যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে গুণ করতে হয়, আর গুণ করলে নিচেরটা উল্টে যায়, শেষ। এসে পৌনপুনিক নিয়ে কাহিনী হবে এখন, মাথা ঠান্ডা করেন। পৌনপুনিক কোনটা, এটা আমরা সংখ্যা ক্লাসে মানে একটু ধারণা পাইছিলাম নাকি? পৌনপুনিকটা ইনশাল্লাহ শিখে যাবেন আজকেই। এখানে আমরা যে টাইপের অঙ্কগুলো এখন শিখবো সেটা হচ্ছে পৌনপুনিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। পৌনপুনিক তো চিনি যে উপরে ফোঁটা থাকে, আর এর মানে হচ্ছে মানে দশমিকের পর অসংখ্য সংখ্যা যদি বারবার রিপিট হয় তাকে পৌনপুনিক বলা হয়। কিরকম? যেমন 2.52525 এরকম অনেক আছে, এটাকে শর্ট করে লেখা যায় 5-এর উপর পৌনপুনিক, 2-এর উপর পৌনপুনিক। তো এটা তো সবাই বুঝি। যাই হোক, এই পৌনপুনিক থেকে আপনাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে, এরকম প্রশ্ন আসতেও পারে, এজন্য শিখে রাখাটাই ভালো। তো পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার জন্য একটা সূত্রের মতো মনে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। প্রথমে হচ্ছে যেমন এখানে একটা পৌনপুনিক সংখ্যা দেওয়া আছে, এখান মানে ভগ্নাংশ দেওয়া আছে, আপনাকে এখান থেকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। নিয়মটা কি? নিয়মটা একটু ভালোভাবে খেয়াল করবেন। 1 2 3 4 5, এই 5টা ম্যাথ করাইলে সম্পূর্ণ নিয়ম চলে আসবে, এর মধ্যে যে কি ঝামেলা আছে তাও চলে আসবে। সেটা বুঝতে পারছেন? প্রথমত দশমিক বাদ দিয়ে প্রশ্নটায় যা থাকে, দশমিক পৌনপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা লিখবেন। যেমন এখানে দশমিক বেঁধে থাকে কত, 2। মনে করেন এখানে পূর্ণ সংখ্যা বলতে কি আছে, 2 আছে। এটাকে বুঝাই। প্রথমে কি করতে হবে, স্পষ্ট লেখা আছে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা। কিরকম? আমি লিখলাম সাপোজ 4 সমস্ত 5 পৌনপুনিক, তাহলে এই দশমিক পৌনপুনিক বাদ দিলে থাকবে 45, সেটা লিখবেন। দশমিক বাদে যা থাকবে সব লিখবেন, শেষ। এখানে আছে 0.2 পৌনপুনিক, দশমিক পৌনপুনিক বাদ দিলে থাকে শুধুমাত্র 0.2 মানে 2, মাইনাস চিহ্ন। এরপরে বলছে পৌনপুনিকের আগে খালি অঙ্ক, যদি এখানে পৌনপুনিকের আগে কোনো খালি অঙ্ক থেকে থাকে তাহলে সেগুলো লিখবেন। যেহেতু খালি অঙ্ক নাই, একটাই ডিজিট আছে, তাই 0, কিছু নাই। আর দশমিকের পর তাহলে উপরের সাবজেক্টটা শেষ, যে দশমিক বাদ দিয়ে যা থাকবে সব লিখবো। আর এখানে মাইনাস করব কি, পৌনপুনিকের আগে খালি ডিজিট। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ডে আবার সমস্যা হয়েছে? সবার কি এক সমস্যা? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা, আপনার নেটটা চেক করেন।
অথবা আপনি লাইভটা কেটে আবার রিফ্রেশ করে আসেন, কারণ সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, এটা অনেক সময় নিয়ে বুঝবো, আমাদের লাগলে 20 মিনিট নিয়ে শুধু এইটাই বুঝবো, কোনো টেনশনের কিছু নেই, আস্তে আস্তে আমরা আগাই। দশমিক বাদ দিয়ে যা থাকবে লিখলেন। পৌনপুনিকের আগে যদি খালি অঙ্ক থাকে, মানে পৌনপুনিক বাদে যদি কোনো ডিজিট থাকে সেটা লিখবেন, নাই মানে লিখলাম না, শূন্য দিলাম জাস্ট ফর্মালিটিসের জন্য। একটা কথা মনে রাখবেন, নিচের যত হিসাব হবে সব দশমিকের পরের। দশমিকের পর যতগুলা পৌনপুনিক থাকবে ততগুলা নয়, একটা পৌনপুনিক আছে একটা নয়। আর নয়ের ডানে যদি পৌনপুনিক বাদে কোনো খালি সংখ্যা থাকতো এখানে, সেই খালি সংখ্যার জন্য নয়ের ডানে শূন্য লিখতাম, শেষ। একটু জুম করতে হবে আরো নাকি? আচ্ছা, জুম। লেখা তো ঝাপসা দেখার কথা না, আসলে খেলা চলে তো অনেক, নেট আপ ডাউন করতে পারে সবার। আচ্ছা, এখন ঠিক আছে মানে। নিচের মানে উপরে একটা ক্যালকুলেশন, নিচে একটা, নিচের ক্যালকুলেশনটা কি হবে, সব দশমিকের পরের হিসাব। দশমিকের পর একটা পৌনপুনিক ডিজিট আছে তাই একটা নয়, আর কোনো খালি ডিজিট থাকলে একটা শূন্য বসাইতাম, যে কটা খালি ডিজিট সেই কটা শূন্য, খালি ডিজিট নাই তাই শূন্য বসাই নাই। অ্যান্সারটা কত? সাউন্ড তো এখনো কম, বুঝতেছি না, মাইক্রোফোন ইউজ করতেছি তাও সাউন্ড কম। কি মাইক্রোফোন কিনলাম তাহলে? আচ্ছা, তাহলে 1 নাম্বার প্রশ্নটা শেষ করলাম, আমার 2 নাম্বার করি, যারা বোঝেন নাই 2 নাম্বারটা খেয়াল করেন। শুরু করলাম। 2-এর উপর পৌনঃপুনিক আছে। প্রথম নিয়মটা কি, দশমিক বাদ দিয়ে সব লিখতে হয়। দশমিক বাদ এখানে থাকে 42, লিখলাম। মাইনাস করতে হয় পৌনঃপুনিকের আগে খালি অঙ্ক, পৌনঃপুনিকের আগে একটা খালি অঙ্ক আছে 4, লিখলাম। উপরে কাজ শেষ। এই যে দেখেন, সাউন্ড ঠিক আছে, লেখা ক্লিয়ার, আবার অনেকের কাছে সব ক্লিয়ার। উপরের কাজ কি, দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা লিখছেন, এই সংখ্যায় যদি কোনো মানে এই পুরো এইটায় যদি কোনো খালি ডিজিট থাকে পৌনঃপুনিক বাদে সেটা লিখে দিবেন, একটা 4 ছিল লিখে দিছি। এখন নিচের কাজ, নিচে হচ্ছে দশমিকের পর যতগুলো পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক একটা নয় লিখে ফেলবেন, একটা খালি ডিজিট একটা শূন্য, দুইটা খালি ডিজিট থাকলে দুইটা শূন্য, দুইটা পৌনঃপুনিক থাকলে দুইটা নয়, মানে যে কয়টা পৌনঃপুনিক সেই কয়টা নয়, যে কয়টা খালি ডিজিট সেই কয়টা শূন্য। এটা অবশ্যই দশমিকের পরে কান করতে হবে। ঠিক আছে, তাহলে এই হইল 2 নাম্বার প্রশ্ন। এবার 3 নাম্বারে চলে যাই। প্রশ্ন 3-এ বলছে এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে, তাহলে শুরু করি। এই দুটোর পৌনঃপুনিক আছে। প্রথমত দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখতে হবে, দশমিক বাদ দিলে থাকে কি 2, 5, 3, 2, 5 সব লিখে ফেলবেন, জাস্ট দশমিক বাদে সব, দশমিক পৌনঃপুনিক বাদে সব। এরপর মাইনাস চিহ্ন কি লিখতে হয়, পৌনঃপুনিকের আগে খালি অঙ্ক কত আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, মানে এই যে পুরো ভগ্নাংশ মানে পৌনঃপুনিকটার ভিতরে খালি ডিজিট যেগুলো আছে সিরিয়ালে লিখে যাবেন 2, 5, 3। নিচে কি হবে, নিচের হিসাবটা যেমন উপরের হিসাবটা কিন্তু আমরা দশমিকের আগে পরে সব করছি, কিন্তু নিচের হিসাবটা সব দশমিকের পরে। দশমিকের পর দুইটা পৌনঃপুনিক তাই দুইটা নয়, দুইটা খালি সংখ্যা তাই দুইটা শূন্য, শেষ, ম্যাথ শেষ। আর এটা, এটাই আনসার।
যারা বোঝেন না আরেকবার খেয়াল করেন, নিয়মটা আবার খেয়াল করেন, এইটা পড়লেই বুঝে যাবেন। মূলত দশমিক পৌনপুনিক বাদে যা থাকে সব লিখতে হয়। মনে করেন যে এই দুইটা নাই, তার মানে কি এটা আছে। এবার বিয়োগ করতে হয় যে পৌনপুনিকের আগে কি কি খালি ডিজিট আছে। 2 আছে, 5 আছে, 3 আছে, 2 5 3। এরপরে নিচে চলে আসবেন, আর নিচের হিসাবটা কি বলছি, সব দশমিকের পরে। দশমিকের পর 2টা পৌনপুনিক, 2টা নয়। দশমিকের পর 2টা খালি ডিজিট, 2টা শূন্য, ম্যাথ শেষ। এখন একটা কথা এখানে বুঝেই নেই পরবর্তী ম্যাথ 2টার জন্য। এটা বোর্ড বইয়ের 9 10-এর বোর্ড বইয়ের প্রশ্ন। যেমন আমি লিখলাম, আমি এই 3-এর উপর একটা পৌনপুনিক দিলাম, এখন একটা পৌনপুনিক দিলাম, মাঝখানে এই বেচারা খালি, কিন্তু এর এই পাশেও পৌনপুনিক আছে, ওই পাশেও পৌনপুনিক আছে। এখন সে পৌনপুনিক এরিয়ার মধ্যে পড়ে গেছে, তার মানে এই পৌনপুনিক এরিয়ার মধ্যে থাকলেও তাকেও পৌনপুনিক হিসাবে গণ্য করতে হবে। কারণ যখন রিপিট হবে 2 3 2 5 3 2 5 এরকম রিপিট হইতে হবে। তাহলে এরকম যদি পৌনপুনিকের মাঝে পড়ে যায় তাকেও পৌনপুনিক ধরতে হবে, এটা বুঝলেই হচ্ছে। যেমন এই কোশ্চেনটা কি বলছে, 3-এর উপর পৌনপুনিক, 6-এর উপর পৌনপুনিক, মাঝখানে 4 খালি, কিন্তু 4 খালি থাকলে পৌনপুনিকের এরিয়ায় গণ্য করতে হবে, মানে একেও পৌনপুনিক গণ্য করতে হবে। এটাই হচ্ছে প্যাস। অনেক বইতে ক্লিয়ার করে দেওয়া নাই আর কি বিষয়টা। দশমিক বাদে সব লিখলাম। এরপরে পৌনপুনিকের আগে কি খালি ডিজিট আছে, 4 5 2। এই 4ও তো খালি ডিজিট, একে কেন নিলাম না, কারণ এই পৌনপুনিক এরিয়ার মধ্যে পড়ছে। আর নিচে হবে কি, দশমিকের পর পৌনপুনিক বাদ, পৌনপুনিক যুক্ত সংখ্যা কয়টা, এই একটা মাঝখানেটাকে ধরে নিতে হবে। 3টা পৌনপুনিক, 3টা নয়, একটা খালি সংখ্যা, একটা শূন্য, ম্যাথ শেষ। হ্যাঁ, বিয়োগফল বের করে নেবেন, বিয়োগফল তো অবশ্যই বের করতে হবে, কেন বের করবেন না। যারা এইটা বোঝেন না, এটা কত হয় বিয়োগফল বের করলে, 4, হ্যাঁ, আর নিচে তো এটা থেকে যাবে। যারা এটা বোঝেন না লাস্ট বারের মতো খেয়াল করেন, সিম্পল, একদম সহজ। এটা পড়লে আর কিছু লাগবে না। পৌনপুনিক বাদে সব লেখেন, 3 2 5 6 7, বিয়োগ করেন কি পৌনপুনিক বাদে খালি সংখ্যা। এখন এখানে তো ভাই পৌনপুনিক বাদে খালি সংখ্যা আছে 3 আর 2, লিখলাম। এই 6 কিন্তু পৌনপুনিক এরিয়ার মধ্যে পড়ে যাওয়ায় তাকেও পৌনপুনিক হিসাবে গণ্য করতে হবে। দশমিকের পর 3টা পৌনপুনিক, 3টা নয়, খালি সংখ্যা নাই, শূন্যও নাই। হরে কি বলছি, দশমিকের পর যতগুলা পৌনপুনিক ততগুলা নয়। এখন এইখানে 5-এর উপর পৌনপুনিক আছে, 7-এর উপর পৌনপুনিক আছে, কিন্তু 6-এর উপর নাই। কিন্তু এই 6 কিন্তু 2টা পৌনপুনিকের মাঝে পড়ে গেছে, মানে পৌনপুনিক এরিয়ার মধ্যে পড়ে গেছে। এজন্য এই 6কেও পৌনপুনিক চিন্তা করতে হবে। তো এখানে দশমিকের পর 3টা পৌনপুনিক থাকে, 3টা নয়। যদি আমার আর একটা খালি সংখ্যা থাকতো বা আরও খালি সংখ্যা থাকতো, সেই খালি সংখ্যার জন্য আমি শূন্য বসাইতাম। কোনো খালি সংখ্যা নাই, তাই শূন্য বসাই নেই। আবারও বলছি, এই নিচের মানে হরের হিসাবটা হবে সব দশমিকের পরের। আচ্ছা, আরও একবার দেখাই। যেমন এইটাই আর একবার দেখেন। প্রথমত বুঝবেন, এই 4-এর উপর পৌনপুনিক না থাকলে এটা পৌনপুনিক এরিয়া। তাহলে প্রথমে কি করতে হয়, দশমিক বাদে সব লিখতে হয়। এরপর খালি সংখ্যা আছে কত, 2 5 4, তার মানে এই যে লিখে যাবেন পর্যায়ক্রমে। আর নিচের নিয়মটা কি, দশমিকের পর কয়টা পৌনপুনিক আছে, 1টা 2টা 3টা, 3টা নয়, একটা খালি সংখ্যা আছে, একটা শূন্য, মানে যতগুলা পৌনপুনিক ততগুলা নয়, যতগুলা খালি সংখ্যা ততগুলা শূন্য। এখন বলেন কে কে বোঝেন নাই, এখন বলেন কে কে বোঝেন নাই। ক্লিয়ার হইলে বলেন, না না ক্লিয়ার হইলে বলবেন যে ভাই বুঝি নাই। নিয়মটা রিপিট করি, লব বানাইবেন কিভাবে, দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা, মানে সব লিখে ফেলবেন দশমিক বাদে। পৌনপুনিকের আগে খালি ডিজিট থাকলে লিখে ফেলবেন। 2টা ছিল, 32 লিখে ফেললাম। নিচের কাহিনীটা কি, দশমিকের পর যে কয়টা পৌনপুনিক, 3টা পৌনপুনিক ছিল, 3টা নয়,
খালি সংখ্যা থাকলে সেই কটা শূন্য, শেষ। আর কি লাগে? কথা কি বোঝা গেছে? এখন আপনাদের মাথা ঠান্ডা করেন, আরও একটা এই ধরনের টাইপ শিখাবো। তো এখন যেটা শেখাবো এটা ক্যালকুলেশনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, পরবর্তী অনেক ক্লাসে লাগবে। তো এটা না বুঝলে পরবর্তী ক্লাসে যখন বলবেন ভাই বুঝি নাই, তখন কিন্তু অ্যান্সার দিব না। এই জন্য দ্রুত বেগে এইটা সবাই মাথা ঠান্ডা করে শিখতে হবে। পরবর্তী অনেক ক্লাসে লাগবে, ভগ্নাংশ না তো লাগবেই, এখন লাগতেছে, দশমিকের ক্লাসে লাগবে, বর্গমূলের ক্লাসে লাগতে পারে, তারপর হচ্ছে আপনার শতকরা ক্লাসে লাগবে। বুঝতেছেন আপনারা? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনোযোগ দেন। আচ্ছা, আমি 55 লিখলাম, আমি 55কে 10 দিয়ে ভাগ করতে চাই। আমি মুখে মুখে করে ফেলতে পারি কিভাবে? একের পর একটা শূন্য আছে, তাই উপরে যা থাকবে লিখবো এক ঘর আগে দশমিক, এক ঘর দশমিক। আমি 55কে 100 দ্বারা ভাগ করতে চাই, সরি 100, দুইটা শূন্য, তাহলে 55 লিখলাম, একের পর দুইটা শূন্য, তাই দুই ঘর আগে দশমিক, এক ঘর দুই ঘর দশমিক। আমি সাপোজ 76কে 1000 দ্বারা ভাগ করতে চাই, 76 লিখলাম, একের পর তিনটা শূন্য, তাই তিন ঘর আগে দশমিক হবে, এক ঘর দুই ঘর তিন ঘর দশমিক। এখানে কিছু না, একটা শূন্য বসাই দশমিক। তাহলে নিয়মটা হচ্ছে, খালি সংখ্যা মানে যার উপর পৌনঃপুনিক থাকবে না, খালি সংখ্যা মানে যার উপর পৌনঃপুনিক থাকবে না। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক হয়, 100 দ্বারা ভাগ করলে দুই ঘর আগে দশমিক। তার মানে একের পর যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর আগে দশমিক, যত বড় ভাগ হোক না কেন। এটা যে কতটা হেল্প করবে, অনেক হেল্প করে, বুঝতে পারবেন। সাপোজ আমি লিখলাম 7246, একে আমি 1000 দ্বারা ভাগ করব, আস্তে করে এটা লিখে ফেললাম, একের পর তিনটা শূন্য, তাই তিন ঘর আগে দশমিক, এক ঘর দুই ঘর তিন ঘর দশমিক। তাহলে এখানে কি বিষয়টা কি, আবার প্রথম থেকে রিপিট করি। সাপোজ আপনি একটা সংখ্যা নিলেন 25, একে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন, এই 25 লিখবেন, একের পর একটা শূন্য, তাই এক ঘর আগে দশমিক হবে এই দিক থেকে। এর কারণটা কি? এর নিয়মটা হচ্ছে এমন, এক যদি কোনো দিন মানে কোনো সময় হরে যদি এক দিয়ে সংখ্যা শুরু হয়, মানে 100, 10, 1,00,000, 10,000, এই টাইপের সংখ্যা যদি নিচে থাকে, তখন এটা ভাগ দেখেই করে ফেলা যায়। যেমন আমি 25কে 100 দিয়ে ভাগ করব, তো আমি 25 লিখতেছি, একের পর দুইটা শূন্য, দুই ঘর আগে দশমিক, এক ঘর দুই ঘর দশমিক। আমি সাপোজ 255কে 10 দিয়ে ভাগ করব, 255 লিখলাম, সরি 25 লিখলাম, একের পর একটা শূন্য, তাই এক ঘর আগে দশমিক, 22.5। এটা হলো আপনি ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক কনভার্ট করবেন। আমরা শিখবো দশমিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব, ঠিক আছে? এই নিয়মটা আগে শিখতে হবে। আবার রিপিট করি, একের পর যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর আগে দশমিক বসাইবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আরো কয়েকটা দেখানো দরকার, খালি পেজ নিয়ে নেই, একটু অপেক্ষা করেন। ওকে, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেবেন সবাই, কোনো ধরনের কোশ্চেন থাকলে করে নেবেন। যেমন 3240 সাপোজ, একে আপনি 100 দ্বারা ভাগ করবেন, 3240 লিখে ফেলবেন, দুইটা শূন্য, তাই দুই ঘর আগে দশমিক। সাপোজ 10,000, একের পর চারটা শূন্য, তাই উপরেরটা লিখে ফেলবো, চারটা শূন্যতে চার ঘর আগে দশমিক, এই দিক থেকে 1 2 3 4 দশমিক। তাহলে এইটা হইলো কিভাবে ভগ্নাংশ থেকে দশমিকে নিতে হয়। এখানে বলা আছে 2.3, এটা কি একটা দশমিক ভগ্নাংশ, একে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে?
এক ঘর আগে দশমিক আছে, তাহলে কি বুঝবেন? উপরে লিখে ফেলবেন 23, এক ঘর আগে দশমিক, তো একের পর একটা শূন্য। এর বিষয়টা হচ্ছে এমন, যদি আপনি 23কে 10 দিয়ে ভাগ করেন, আপনি কি লিখবেন? উপরে 23 লিখে ফেলবেন, একের পর একটা শূন্য, তো এক ঘর আগে দশমিক। তো আপনি এইটা থেকে যদি এইটা চিন্তা করতে পারেন, তাহলে এটা থেকে এটা চিন্তা করতে পারবেন। আরও একটু দেখাই। সাপোজ আমার আছে 2.34, এটা আমি কিভাবে করব? দশমিক বাদে সব লিখে ফেলবো, 2 ঘর আগে দশমিক, তো একের পর দুইটা শূন্য। তার মানে এইটাও যে কথা, এটা সেই কথা। ঠিক আছে। একজনে বলছেন 25/1000, ওকে, 25/1000। আগে 25 তো লেখেন উপরের, একের পর কটা শূন্য? 3টা শূন্য না? তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর দশমিক, এখানে কিছু নাই, এই ডিজিটটা ফাঁকা আছে, শূন্য বসাই দিবেন, কাজ শেষ। না থাকে সেটা তো পরের বিষয়, আগে থাকে সেটা বুঝাই নাই। না থাকলে কি করবেন তাও বলতেছি। না থাকলে 100, 1000, 10 এগুলো বানায় নিতে হয়। ঠিক আছে, 110 এগুলো বানায় নিতে হয়। ওই 110 আপনাকে 1000টা হেল্প করবে না। আপনি এইটা শিখতেছেন কিভাবে দশমিক থেকে কনভার্ট করতে হয় সেইটার জন্য, আর এইটাই বেশি লাগবে। যেমন দেখেন এখানে আছে কি 1.16, এটা বিসিএসে আসছিল। আপনি কি করবেন? 116 উপরে লিখছেন, 2 ঘর আগে দশমিক, একের পর দুইটা শূন্য। এটা হচ্ছে একটা একই কথা। 110 এগুলো না থাকলে বানাই নিতে হয়। আবার সব ক্ষেত্রে যে সম্ভব হবে তাও না, কিন্তু এটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। আপনি কয়েকদিন গেলেই বুঝতে পারবেন। একজনে বলছেন 1/100, ওকে, 1/100 নিয়ে আমরা পরীক্ষা করি নাকি? এক ভাই বলছেন 1/100, 1/100, এই এক লিখলাম, দুইটা শূন্য, 2 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর দশমিক। ঘর আপনি লিখবেন, এবার যদি কোনো ঘর ফাঁকা থাকে শূন্য বসাই পূর্ণ করবেন। তাই এখন আপনাদের আমি একটা করতে দিব, আপনারা একটু করবেন আমার সাথে, মানে আমাকে করে দিবেন। এরকম দিব না আপনাদের। এটা করে দেন, এটা ভগ্নাংশ কত হবে? এটা দশমিক আছে, ভগ্নাংশ কত হবে? আর কেউ যদি এই কনসেপ্ট এখনো ক্লিয়ার না হয় আমাকে কোশ্চেন করতে পারেন, আর এটা দ্রুত অ্যান্সার দেন কমেন্টে, দ্রুত। 10, 100 এগুলো না থাকলে কি করবেন? এটা হচ্ছে আপনি দশমিকের চ্যাপ্টারে মানে ক্লাসে বুঝতে পারবেন, কোনো টেনশনের কিছু নাই। এখন পর্যন্ত কে কে ক্লিয়ার হয় নাই? এটা একটা বেসিক কনসেপ্ট। হ্যাঁ, সবারটাই হয়েছে। কেন হয়েছে? উপরে 2243, মানে দশমিক বাদ দিয়ে লিখে ফেলবেন, 2 ঘর আগে দশমিক, তাই একের পর দুইটা শূন্য। যে কয় ঘর আগে দশমিক থাকবে একের পর সেই কয়টা শূন্য হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই এবং আপুরা? তাহলে এখান থেকে কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার? কে কে ক্লিয়ার হইতে পারি নাই? কোনো ভাই আপু ক্লিয়ার না থাকলে কোনো দ্বিধাবোধ নাই, ডিরেক্ট বলবেন যে ভাই বুঝি নাই। আচ্ছা, এখন সাপোজ নিচে 100 থাকলো না, যেমন 1/4, এটা কিভাবে ভাগ করবেন? আমার টার্গেট নিচে 100 বানানো বা 10 বানানো বা কিছু একটা বানানো। তো আমি হর ও লবকে 25 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে হয় 25, নিচে হয় 4 25 100। আমি 100 বানানোর চেষ্টা করব, 10 বানানোর চেষ্টা করব, 1000, 10,000, 1 লক্ষ এরকম বানানোর চেষ্টা করব। এখন দেখেন তো, দুইটা শূন্য, 2 ঘর আগে দশমিক, অ্যান্সার হয়েছে কিনা? যাই হোক, এটা মাথায় আবার এখন বেশি ঢুকে দিছি না আপনাদের, কারণ এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা সামনে আসে। তো মানে বিস্তারিত বলতে আপনারা দশমিকের ক্লাসে এটা প্র্যাকটিস দেখবেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার নাকি? এটা কি করলাম, নিচে ছিল 4, তো আমার টার্গেট 100 বানানো, তো কত গুণ করলে 100 হয়? উপরে আর নিচে ওটা গুণ করে দিছি, শেষ। হর লব কেটে দ্বারা গুণ করছি, কাজ শেষ হয়ে গেছে।
কে কে বুঝি নাই? আচ্ছা, শেষ। তো আজকে কাটাকাটি গেলে এটা অপশনের উপর ডিপেন্ড করবে। একজনে প্রশ্ন করছেন, হাসিবুল ইসলাম ইমু ভাই প্রশ্ন করছেন যে কাটাকাটি গেলে কি কাটাকাটি করতে হবে? এটা ডিপেন্ড করবে অপশনের উপর। অপশনে যদি ছোট করা থাকে, কাটাকাটি করা থাকে করবেন, কাটাকাটি করা থাকে নর্মালি, আর না থাকলে করবেন না। তবে আপনি নর্মালি যখন রিটার্নে করবেন অবশ্যই কাটাকাটিটা করবেন। তো ভগ্নাংশের ছোট ও বড়, এখান থেকে বিশেষ করে বিসিএস এর মানসিক দক্ষতায় প্রশ্ন হয়, যদিও এইবার ওরকম পাওয়া যায় নাই, তবে ম্যাক্সিমাম মানসিক দক্ষতায় মাস্ট বি প্রশ্ন হয়। আর হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগে আসে, ঠিক আছে, যে একাধিক ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়, এগুলা। তো প্রথমে একটা সহজ কনসেপ্ট দেখাবো, এগুলা তেমন একটা লাগবে না, কিন্তু কখনো যদি অপশন এরকম থেকে থাকে তখন কিভাবে করবেন। এখন যে টাইপের অঙ্কগুলো দেখবো, এটা হচ্ছে হয় সবগুলো ভগ্নাংশের হর সমান হবে, অথবা হয় সবগুলো ভগ্নাংশের লব সমান হবে। তখন কিভাবে চোখের পলকে করবেন, কিন্তু এগুলো আসে না যদি কখনো থেকে থাকে। কিন্তু আমাদের মেইন কনসেপ্ট এখানে, আমরা জাস্ট এই পেজটা অল্পতে শেষ করে দিব। যদি সবগুলো ভগ্নাংশের হর সমান থাকে দেখেন, তাহলে এর মধ্যে বড় সংখ্যা কোনটা হবে, মানে বড় ভগ্নাংশ কোনটা হবে, যার লব বড়। এর মধ্যে লব বড় আছে কার? 27, এটাই আনসার, মানে 7 আর কি। হর যদি সমান থাকে, দেখেন এখানেও হর 12 12 12 12, তাহলে এর মধ্যে বড় কোনটা হবে, যার লব বড় সেটাই বড়, যার লব ছোট সেটাই ছোট। এখন এই যে আমি আইডিটা ডেভেলপ করলাম, সুন্দর করে লিখলাম, নিয়মটা আমি কোথায় পাইলাম, এর প্র্যাকটিক্যাল কনসেপ্টটা দেখাই, তাহলে অনেক মজা পাইবেন। সাপোজ আপনার কাছে 12 টাকা আছে, এই 12 টাকার একজনকে দিলেন 5 টাকা, এই 12 টাকার একজনকে দিলেন 60 টাকা, কোনটা বড়? যে 60 টাকা পাইছে সে বেশি টাকা পাইছে। তার মানে হর যদি একই হয় তাহলে যার লব বড় হয় সেটাই বড়। এই টাকার কনসেপ্ট থেকে এটা বলতে পারি। কথা ক্লিয়ার নেমে চলে আসে? আরও বুঝাই, আপনার কাছে 15 টাকা আছে, একজনকে দিলেন 15 টাকার 60 টাকা, একজনকে দিলেন 15 টাকার 8 টাকা, কে বেশি টাকা পাইলো? এই ব্যক্তি বেশি টাকা পাইলো। তার মানে হর যদি একই হয়, যার লব বড় সেটাই বড় ভগ্নাংশ। আর বলবেন না, এটা যদিও লাগে না, তারপরও শিখে রাখাটা ভালো। লবের ক্ষেত্রে ঠিক উল্টা নিয়ম, হর যদি, মানে যদি লবগুলো সমান হয়, যেমন সবগুলো লব 1 1 1 1, তাহলে যার হর ছোট সেটাই বড় ভগ্নাংশ। হর ছোট কার? এই যে 12 ছোট, এটাই সবচেয়ে বড় ভগ্নাংশ হবে। লব সমান হইলে হর ছোট সেটাই বড় ভগ্নাংশ, হর বড় সেটাই ছোট ভগ্নাংশ। এটা পড়লেই বুঝে যাবেন। সবগুলা হর সমান হলে লব বড় সেটাই বড়, সবগুলো লব সমান হলে লব ছোট সেটাই বড়, মানে সরি হর ছোট সেটাই বড়। এটা দেখলেই বুঝে যাবেন, এটা খুব একটা লাগবে না। আমরা সামনে যাই, এখানে কারো বেজাল থাকলে বলতে পারেন। আমাদের মেইন কনসেপ্টে আজকে যাব। আজমল ভাই, আপনার ব্যক্তিগত নেট সমস্যা। আজমল ভাই তো এই 3-4টা ব্যাচ করতে, 3টা ব্যাচ করতেছেন আপনি, এই প্রথম থেকে আপনার সেই সমস্যা এখনো আছে। যদি সমান হয়ে থাকে তাহলে ওটা কি ভগ্নাংশ? একজনে প্রশ্ন করছেন যে হর ও লব সমান হলে সেটা ভগ্নাংশ কি না। যেমন উপরেও 5 নিচেও 5, এটা কি, এটা কি মিন করে? এক, এটা আসলে ভগ্নাংশ মিন করে না, ঠিক আছে, ভগ্নাংশ মিন করে না। তবে ভগ্নাংশ কিন্তু অনেক প্রকারভেদ আছে, কিন্তু আমাদের প্রচলিত সিলেবাসে আমরা প্রকৃত অপ্রকৃত মিশ্রিত তিনটাই শিখি। হায়ার লেভেলে এগুলার আরও অনেক কিছু আছে। যারা অনার্স গণিত বিষয় অনার্স করছেন তারা বুঝতে পারবেন যে কত কিছু আছে ভেজাল। আচ্ছা, এখানে তেমন একটা কিছু শেখার নাই, জাস্ট ওই টাকার বিষয়ে শিখে গেলেন, ওইটাই এনাফ। ওকে, এখন মূল পর্বে আসেন, কাজে দিবে। 53 জন আছেন, শেষ পর্যন্ত যেন থাকেন। ওকে ওকে ওকে। একাধিক ভগ্নাংশের লব ও হর ভিন্ন ভিন্ন হলে, মানে কোনো মিল থাকবে না, এটাই মনে করেন মেইন কনসেপ্ট, ওই আগেরটা বাদ দেন।
এটাই মেন কনসেপ্ট, একাধিক ভগ্নাংশের মধ্যে ছোট বড় নির্ণয় করা, বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করা, মানে স্টার দিয়ে রাখেন 5-7টা, এই খুবই গুরুত্বপূর্ণ। 7/8, 3/5, প্রথমে আমরা আগে বেসিকটা শিখবো, তারপর মূল অঙ্কে যাব, এগুলো জাস্ট বেসিক। এর মধ্যে কোনটি বড় সেটা আপনাকে বের করতে বলছে। আমরা আড়াআড়ি গুণন পদ্ধতি শিখব। প্রথম গুণ করলাম, 5 কত 35, প্রথম গুণটা করে প্রথম ভগ্নাংশের নিচে লিখবেন। 3 কত 24, দ্বিতীয় গুণটা করে দ্বিতীয় ভগ্নাংশের নিচে লিখবেন। 35 বড় নাকি 24 বড়? 35 যেহেতু বড়, তার মানে এই দুটি ভগ্নাংশের মধ্যে 35ই সবচেয়ে বড় ভগ্নাংশ, মানে বড় ভগ্নাংশ। আরও একটা দেখাবো, একটা দেখলে তো সব বুঝবেন না, আরও কয়েকটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। অ্যাঞ্জেল জেসমিন আপু বলছেন যে ঝাপসা। ঝাপসা একটি খুবই কমন ওয়ার্ড হয়ে গেছে এখন আমার জন্য। ক্লিয়ার না ঝাপসা, ক্লিয়ার না ঝাপসা, এটা একটা খুবই বলতে পারেন কমন ওয়ার্ড, রেগুলার শুনি। নেটওয়ার্ক প্রবলেমটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের মধ্যে। আসলে আপনাদের ব্যক্তিগত নেটের সমস্যা হয়, আমার নিজেরও সমস্যা হতে পারে। আর এমনি যে অবস্থা এখন, মানে যারা ডাটা ইউজ করেন তারা তো বুঝতে পারছেন হয়তো সমস্যা। তাহলে নিয়মটা কি? আড়াআড়ি গুণ করবেন, যেমন এই দুইটার মধ্যে বড় বের করতে বলছে, বড় ছোট সবই বুঝে যাবেন। প্রথম গুণ করবেন, এই গুণটা সাবধানে করবেন। এই প্রথম গুণটা এইভাবে করলেন, এই ভগ্নাংশের লব দিয়া, মানে প্রথম গুণটা করলেন 4/32, এটা প্রথম ভগ্নাংশের নিচে লিখবেন, বলো এখানে লিখবেন না। 5/35। এখন 32 বড় নাকি 35 বড়? 35 বড় না? তাহলে এটা হচ্ছে বড় ভগ্নাংশ, এটা ছোট ভগ্নাংশ। আড়াআড়ি গুণ করার পর যে ভগ্নাংশের নিচে বড় মান আসবে সেটাই বড়, যেটার মান নিচে ছোট আসবে সেটাই ছোট। এটা শিখলে হবে। চার আটা 32, 5/7 35। এখানে বলছে ছোট কোনটা? অনেকেই ভুল করবেন আমি জানি, এটা সিম্পল, ভুল করবেন না কখনোই। এই যে প্রথম গুণটা এভাবে করবেন, 3 নং 27, এটা অবশ্যই এখানে লিখবেন। 4 5 20, তাহলে ছোট বের করতে বলছে। 27 বড় না 20 বড়? 27 যেহেতু বড়, এটা হবে বড় ভগ্নাংশ, এটা হবে ছোট ভগ্নাংশ। তাহলে এটা আপনারা বের করেন যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম আর ছোট একই কথা, বৃহত্তম আর বড় একই কথা, এটা আমরা সবাই জানি। যে ছোট বের করেন, এইটা মেইন, এইটা বুঝতে হবে সবার আগে, তারপরে সব কিছু। এটাকে দ্রুত বের করেন সবাই, আমাকে জাস্ট বলবেন কোনটা ছোট এর মধ্যে। এই যে অলরেডি ভুল করে ফেলছেন দুই একজন। কি চাইছে এখানে? ক্ষুদ্রতম চাইছে না?
সহজ প্রশ্ন ভুল করলে হবে? 7/11 এবং 2/3 মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 7/11 লিখলাম, 2/3 লিখলাম। এখন 3×7 = 21, 11×2 = 22। 21 ছোট না 22 ছোট? তাহলে এটা হবে ছোট ভগ্নাংশ, এটা হবে বড় ভগ্নাংশ। তা আপনারা 2/3 অ্যান্সার দিলেন কেন? 2/3 কেন অ্যান্সার দিলেন? আপনাকে ক্ষুদ্রতম বের করতে বলছে, কোন হিসাবে 2/3 আসছে আমার একটু বলবেন? এটা ভুল হয়েছে, এটা করা যাবে না। সহজ প্রশ্ন একদম। এখনো যারা ক্লিয়ার হন নাই, আমি আবারও বলি ভাই, এটা একটা সহজ কনসেপ্ট। এই ছোটটা বুঝলে বড়গুলো বুঝবেন। জাস্ট কম্পেয়ার করা, এটা তো খুব কঠিন না। জাস্ট গুণ করা, আরই গুণ করে দিবেন। মানে কি দেখতে, মানে এই 7/11 দেখতে ছোট হয়েছে মানে কি, মানে দেখতে বড় মানে কি এ বড় হবে? মানে এটাকে দেখতে, চেহারায় দেখতে বড় মানে কি বড় হবে? এটা বড় হবে না। আপনি নিজে ক্যালকুলেটরে কি করবেন, ক্যালকুলেটরে কি করবেন, 7/11কে ভাগ করবেন আর 2/3কে ভাগ করবেন। ভাগ করে দেখেন যে কে ছোট আসে। আর আমাদের যে লজিক, 7/11 লিখলাম, 2/3 লিখলাম, 3×7 = 21, 11×2 = 22। দেখে, চেহারা দেখে কখনো জাস্টিফাই করবেন না, অন্তত অঙ্ককে। এর দেখতেই মনে হচ্ছে যে বড় না। আপনি 2 টাকাকে 3টে ভাগ করবেন আর 60 টাকাকে 11টা ভাগ করবেন, তাহলে কোনটায় বেশি টাকা পাইবে? আপনার কাছে 11 টাকা আছে, আপনি সেই 11 টাকাকে 60টা ভাগ করবেন। আর আপনার কাছে 2 টাকা আছে, সেই 2 টাকাকে 3টা ভাগ করবেন। এই তো ভাগাভাগির মধ্যে আমরা যাবো না, সিম্পল কনসেপ্ট। আমরা আর গুণ করবো, 3×7 = 21, 11×2 = 22। দেখুন 21 ছোট, 22 বড়, তার মানে এটা ছোট ভগ্নাংশ, এটা বড় ভগ্নাংশ। কথা ক্লিয়ার? এইটা আমরা জানি, এর বাইরে আমরা কিছু জানি না, এবং এটাই চিরন্তন সত্য। কারো যদি কোনো এটার প্রতি যদি কোনো মনে করেন যে মানে কনফিউশন থেকে থাকে, আপনারা নিজ দায়িত্বে ক্যালকুলেটর ব্যবহার করে বের করে দেখবেন যে আসলে ছোট না বড়। তাহলে এখানে কি কারো ঝামেলা আছে? অন্তত এইটা বুঝছে কিনা যে আর গুণ করলে যা যে ভগ্নাংশের মান, মানে যেখানে বড় হবে সেটা বড়, যেখানে ছোট হবে সেটা ছোট। এইটা বুঝাইতে পারছে কিনা? এখন মূল অঙ্কে যাই। এবার দেখেন কত সহজেই করে ফেলা যায়। বলছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? নিয়মটা দেখেন, আপনি পাশাপাশি দুটো অপশনের ভগ্নাংশ নেন, 4/7, 5/8। খেয়াল করেন, 4×8 = 32, 5×7 = 35। আমাকে যেহেতু বৃহত্তম ভগ্নাংশ বের করতে হবে, তো আমি দেখব এই প্রথম দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়। দেখতে পাচ্ছি 35 বড়, তার মানে এটা বড়। এখানে যাকে পাবো তাকে নিয়ে পরবর্তী ভগ্নাংশের কাছে চলে যাব। নেট স্লো নাকি? আরে ওকে, ক্লিয়ার হইলে আমরা শুরু করবো আবার। ক্লিয়ার হইলে তখন বললেন, তো আমরা অফ রাখি এখন। দুইটা নিয়ম শিখলেই বুঝে যাবেন সব, সব সিম্পল নিয়ম। আমাকে বৃহত্তম ভগ্নাংশ বের করতে হবে, তাই আমি সবসময় বৃহত্তম চিন্তা করব। যখন বৃহত্তম ভগ্নাংশ বের করতে হবে, আমার মাথায় থাকবে বৃহত্তম বের করা। পাশাপাশি দুটো অপশন নিলাম, এখানে তুলনা করে দেখলাম যে এইটা বড় আসে। এখানে যাকে বড় পাবো তাকে নিয়ে পরবর্তী ভগ্নাংশের কাছে চলে যাব। 7/11, 5×11 = 55, 7×8 = 56। 55 বড় নাকি 56 বড়? 56 বড়। এখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে শেষের ভগ্নাংশের কাছে যাব, যে বাকি আছে।
3 7 21, 11 2 22। তাহলে শেষে গিয়ে কে বড় আসতেছে? 2/3। শেষে গিয়ে যে বড় হবে সেটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। ক্যামেরা স্ট্যান্ডটা বারবার টেবিলের কাছে চলে আসে। এখনো ক্লিয়ার হয় নাই, তাই না? আসলে হঠাৎ করার মধ্যে থেমে গেলে ফ্লো থাকে না। সহজ একটা বিষয় সবাই বুঝবেন আশা করি, যারা বোঝেন নাই খেয়াল করেন। আপনি আগে আড়াআড়ি গুণটা তুলনা করা, যে বোঝেন নাই সে আসলে কিছুই বুঝবেন না। আগে আড়াআড়ি গুণটা বুঝতে হবে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম, এখানে বৃহত্তম ভগ্নাংশ বের করতে হবে। আপনি প্রথমে পাশাপাশি দুইটা ভগ্নাংশ মানে অপশন নিয়ে তুলনা করবেন। 4 8 32, 5 7 35। 35 বড়, এখানে যাকে বড় পাইছেন তাকে নিয়ে পরবর্তী ভগ্নাংশে যে বাকি আছে তার কাছে যান। এখানে একটাকে বড় পাইলাম, এর সাথে তুলনা করবো 7/11। 5 11 55, 7 8 56। 56 বড়, তার মানে এখানে বড় পাইলাম 7/11। এখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে শেষে যাব। 3 7 21, 11 2 22। তাহলে এটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। তো একটা ম্যাথ দেখে যে সবাই বুঝবেন তা না, 2 3টা দেখাবো, সেম নিয়ম, জাস্ট সিম্পল কথা। 3বার তুলনা করা লাগবে। পাশাপাশি দুটি ভগ্নাংশ নিয়ে তুলনা করবেন। সেখানে যে বড় হবে তাকে নিয়ে চলে যাবেন পরবর্তী ভগ্নাংশের কাছে, সেখানে একটা তুলনা করবেন। সেখানে যে বড় হবে তাকে নিয়ে চলে যাবেন শেষ অপশনের কাছে, শেষে গিয়ে যে বড় হবে সেটাই হবে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এর মতো সহজ পদ্ধতি আর পৃথিবীতে নাই। আর একটা প্র্যাকটিস করাই দেখাইতেছে। পাশাপাশি দুইটা ভগ্নাংশ নিলাম, বৃহত্তম বের করতে বলছে। 4 2 8, 3 3 9। এখানে 9 বড়, তার মানে এটা বড় ভগ্নাংশ। এখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে গ নাম্বার অপশন। 3 9 27, 4 5 20। এখানে যাকে বড় পাইলাম 3/4, একে নিয়ে শেষে চলে যাব। 3 বরং 36, 4 7 28। 36 বড় না 28 বড়? 36 বড়, তার মানে জহির ভাই বুঝতেছেন? ওকে, এখন দেখেন ক্লিয়ার। এখনো নেট হয় নাই রে, নেট রে। এর থেকে সহজ নিয়ম নাই, এটা এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এর থেকে সহজ নিয়ম আর সকার দরকার নাই। এখনো ভুল করলে হবে? এখনো কেন ভুল করেন আপনারা? পাশাপাশি দুটো অপশন নিলেন, তুলনা করলেন, এখানে বড় পাইলেন এইটাকে, এখানে যাকে বড় পাইবেন তাকে নিয়ে চলে যাবেন গ নাম্বার অপশন। এখানে বড় পাইলেন এইটাকে, এখানে নিয়ে চলে যাবেন শেষ অপশনের কাছে, শেষে গিয়ে যে বড় হবে সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। এই যে নাইম শাহ হোসেন শিশির, আপনি বলেছেন 7/12। 7/12 কিভাবে হয়? ভুল হয়েছে আপনার। আবার দেখেন, যারা বোঝেন নাই, সহজ কথা। পাশাপাশি দুইটা ভগ্নাংশ তো দেখতে পাচ্ছেন নাকি? যেহেতু বৃহত্তম বের করতে বলছে, সবগুলা কাজ বৃহত্তম নিয়ে করব। 4 2 8, 3 3 9। 9 বড় নাকি 8 বড়? 9 বড়, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এইটা হচ্ছে বড় ভগ্নাংশ। এখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে গ নাম্বার অপশনে যাব। 3 9 27, 4 5 20। 27 বড়, এখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে শেষে যাব। 12। 36, 4 7 28। 36 বড় না 28 বড়? 36 বড়, তার মানে এটাই বড় ভগ্নাংশ। যারা এই দুইটা ভুল করছেন 12 নাম্বার বের করেন, সবাই এটা বের করেন। নিচের কোন ভগ্নাংশ বৃহত্তম? এটা 39তম বিসিএসে আসছিল। এটা দ্রুত বের করবেন, ভুল করবেন সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আর এটাই পৃথিবীর সহজ নিয়ম আমার কাছে মনে হয়।
এটাই শেখা, এটাই ভালো মনে হয়। যারা বোঝেন নাই কথাগুলো রিপিট করি। বৃহত্তম বের করতে বলছে, তার মানে আপনার মাথায় সবসময় বৃহত্তমটা চিন্তা থাকবে। পাশাপাশি দুটো অপশন নিলেন, এখানে যে বড় হইলো তাকে নিয়ে এখানে, এখানে যে বড় হইলো তাকে নিয়ে এখানে, শেষে গিয়ে যে বড় হইলো সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। 12 নাম্বার বের করবেন সবাই। আজকে আপনারা 43তম বিসিএস এর গণিত প্রশ্ন দেখছেন? একটা মজার প্রশ্ন ছিল আজকে। আপনাদের কি লসাগু গসাগু ক্লাস হয়েছে না? হয়েছে। লসাগু গসাগুর একটা কোশ্চেন ছিল, আমার কোশ্চেনগুলো করে রাখলাম, আচ্ছা দেখাচ্ছি একটু পরে। ক্লাস শেষে আজকের একটা বিসিএস এর প্রশ্ন দেখাবো আপনাদের, মনে থাকবে? ক্লাস শেষে আবার দৌড় দিয়েন না। অনেকেই ভুল করছেন, আর যারা ভুল করেন তারা আড়াআড়ি গুণ করতে ভুল করেন, কিন্তু আমার মনে হয় এর থেকে সহজ নিয়ম আর নাই। দেখি সবাই অ্যান্সার দেন, দেখি দেখি। আচ্ছা, 5/8 যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরটা হয়েছে, বাকি যারা অন্যান্য অ্যান্সার দিচ্ছেন তাদেরটা হয় নাই। যাদের হয় নাই কোনো সমস্যা নাই, আপনাদের হয়তো ক্যালকুলেশন ভুল হইতে পারে। আপনি আগে নিয়মটা দেখেন। পাশাপাশি দুইটা ভগ্নাংশ নিলাম, 3×8 = 24, 5×5 = 25। খেয়াল করবেন, প্রথম গুণটা করে প্রথম ভগ্নাংশের নিচে লিখবেন, দ্বিতীয় গুণটা করে দ্বিতীয় ভগ্নাংশের নিচে লিখবেন। 25 বড়, এভাবে দাগ দিবেন, তাহলে মনে থাকবে বেশি। এখানে যাকে বড় পাইছেন বা বৃহত্তম পাইছেন তাকে নিয়ে এখানে চলে যান। 55 বড়, এখানে যাকে বড় পাইছেন তাকে নিয়ে শেষে চলে যান। 64। 70 বড় না 64 বড়? 70 বড়। এখন আপনি যদি 5, 14, 70 এখানে লেখেন, 18, 64 এখানে লেখেন, তাহলে তো আপনি পারলেও ভুল করবেন। আবার 3/5 কিভাবে হয়? আমার মনে হচ্ছে আপনারা গুণটা করতে পারতেছেন না এখন, এই জন্য বারবার জিজ্ঞেস করছি। 3×8 = 24, এখন প্রথম গুণটা তো এখান দিয়ে শুরু হয় নাকি? এখান দিয়ে শুরু হয় না, তো এই গুণটা করে এখানে লিখবেন, এখানে লিখবেন না কখনো। গুণটাই তো বোঝাইতে পারলাম না। সহজ কনসেপ্ট, আমার তো মনে হয় একবারের বেশি বলা লাগে না, যাই হোক ভুল হতে পারে। এই যে এখন 3×8 = 24, আপনি যদি 24 এখানে লেখে এখানে লেখেন তখন তো ভুল হবেই। 3×8 = 24 লিখে ফেললেন, 5×5 = 25 লিখে ফেললেন, এটাতে ভেজালটা কি? এখানে 25 বড়, তার মানে এই বড়টাকে নিয়ে কাজ করবো আমি। আচ্ছা, যাদের এখনো কনফিউশন আছে তারা লাস্ট একটা কোশ্চেন দেখেন বৃহত্তম ভগ্নাংশে। আচ্ছা শুরু করি। পাশাপাশি দুটা ভগ্নাংশ নিলাম, 3×13 = 39, 15×30, 39 বড়, এখানে যে বড় পাইছি কাকে, একে নিয়ে চলে যাব এই গ নাম্বার অপশনের কাছে। 5×13 = 65, 4×15 = 60, 65 বড়, এখানে কাকে বড় পাইছি? 23, 30, এটা গুণ করলে 13 আর 30 গুণ করলে মনে হয় 390 হবে, গুণ করে নেবেন আপনার 345, তাহলে 390 বড়। তো এখানে বড় পাইছেন, এটাকে নিয়ে শেষে গেছেন, এখানে গেছেন, এখানে বড় পাইছেন, একে নিয়ে শেষে গেছেন, শেষে গিয়েও দেখছেন এই বড়। যা প্রথমত এখানে একটা তুলনা করলেন, এখানে একটা তুলনা করলেন, এখানে একটা তুলনা করলেন, শেষে গিয়ে যে বড় থাকবে সেটাই বড় ভগ্নাংশ। গুণে মিস্টেক করা যাবে না, কখনোই না। যাই শিখলেই হয়েছে। ছোট করে নিয়মটা রিপিট করি। পাশাপাশি দুটি ভগ্নাংশ নিয়ে তুলনা করবেন। যদি প্রশ্নে বৃহত্তম বের করতে বলে তাহলে সবসময় মাথায় বৃহত্তম চিন্তা করবেন। প্রথম তুলনা করলেন, এখানে যাকে বড় পাইবেন তাকে নিয়ে চলে যাবেন গ নাম্বার অপশনের কাছে, সেখানে যাকে বড় পাইবেন তাকে নিয়ে চলে যাবেন শেষ অপশনের কাছে,
শেষে গিয়ে যে বড় থাকবে সেটাই হবে। এই সবগুলা ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ কে কে বুঝি নাই? রাজমনসুর ভাই 4/5 হবে না। এই যে গুণ করতে আপনারা এখনো ভুল করতেছেন, আল্লাহ আমি তো ভয়ে আছি যে এটা এভাবে ভুল, এই সহজ নিয়ম যদি ভুল করি আমরা তাহলে তো হবে না। সহজ নিয়ম ভুল করলে হবে না। এখন ক্ষুদ্রতম বের করি আমরা, একই নিয়ম, পাশাপাশি দুইটা ভগ্নাংশ নিলাম, 3×7 = 21, 3×5 = 15। যেহেতু ক্ষুদ্রতম মানে ছোট বের করতে বলছে, তাহলে আপনার চিন্তা থাকবে ছোটকে নিয়ে, ছোটকে 15, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এটা ছোট ভগ্নাংশ, এটা ক্লিয়ার কিনা? এখানে থেকে ছোট পাইলাম, একে নিয়ে এখানে চলে যাব, 3×9 = 27, 4×7 = 28, 27 ছোট, একে নিয়ে চলে যাব শেষে। আমার তো মনে হয় যে 10 সেকেন্ডও লাগবে না, 3×11 = 33, 5×7 = 35, 33 ছোট। তাহলে সবগুলো ভগ্নাংশের মধ্যে এটাই ছোট ভগ্নাংশ। তার মানে যখন বৃহত্তম বের করতেন বৃহত্তম নিয়ে কাজ করতেন, এখন ক্ষুদ্রতম বের করবেন, ক্ষুদ্রতম নিয়ে কাজ করবেন, শেষ। কথা কি বোঝা গেছে? আরো একটা দেখাই নাকি? পাশাপাশি দুইটা ভগ্নাংশ নিলাম, যেহেতু ক্ষুদ্রতম বের করতে হবে তাই ক্ষুদ্রতম নিয়ে কাজ করবে। এখানে ছোট পাইছে এইটাকে, একে নিয়ে চলে যাবো এই অপশনের কাছে। এখানে ছোট পাইছে এইটাকে, একে নিয়ে চলে যাবো শেষ অপশনের কাছে। এখানে ছোট পাইছে এইটাকে, এটাই সবচেয়ে ছোট ভগ্নাংশ। আবার দেখেন যারা বোঝেন নাই, পাশাপাশি ভগ্নাংশ নিলেন, 3×5 = 15, 11×1 = 11, 11 ছোট, তার মানে এটা ছোট ভগ্নাংশ। একে নিয়ে চলে যাবেন এই অপশনে, 6×1 = 6, 3×3 = 9, 6 ছোট, এখানে এটা ছোট আসছে, একে নিয়ে শেষে চলে যাবেন। কার মাথায় এটা কাজ করে নাই? আজকে তো শেষই, এই এই কনসেপ্টটি, আর কোনো নতুন কনসেপ্ট নাই তো, এই কনসেপ্টটি। আর এই তো এখানে আছে 2টা ম্যাথ, এখানে 3টা, 5টা ম্যাথ, এক কনসেপ্ট। আজকে সবাই টায়ার্ড, আজকে পরীক্ষা মানে ক্লাস নিতে চাইছিলাম না, পরে ভাবলাম যে গ্যাপ হয়ে গেছে একটা ক্লাস নিয়ে নিই, যদি আমার কষ্ট হয়েছে ক্লাসটা নিতে একটু। তাহলে এখানে ছোট কে? এটা যারা বুঝতে পারছেন বা যারা বোঝেন নাই সবাই আপনারা এটা প্র্যাকটিস করেন। কোনটি সবচেয়ে ছোট? 31তম বিসিএস বলেন তো, 16 নাম্বারে অ্যান্সার বের করেন সবাই। কে দ্রুত বেগে করবেন, এই নিয়ম একবার করলে আমার মনে হয় যে ভুলবেন না। আমি তো একবার এই যে প্রসেসটা একবার শিখার পর আমার মাথা থেকে অন্য ম্যাথ চলে গেল, এই ম্যাথ যাবে না। কিছু কিছু নিয়ম আছে জীবনেও হয়তো ভুলবো না, যদি মানে ব্রেন ঠিক থাকে আর কি, মানসিক পাগল না হইলে মনে মনে থাকবে যে এই যে এইগুলা ভগ্নাংশ, ছোট বড়, দশমিকের গুণের নিয়ম, মানে এগুলো আসলে হয়তো নামটা ভুলে যায় অনেক সময়। 7 13 কত এটা কইতেই অনেক সময় বেজে যায় মুখে, কিন্তু অনেক সময় এমন এমন জিনিস আছে যেগুলো মানে অনেক বছর পরও মনে থাকবে। তো এর মধ্যে এই ধরনের একটা বিষয়, যে আড়াআড়ি গুণের মাধ্যমে ভগ্নাংশের ছোট বড় বের করা, এটা খুবই একটা আধুনিক প্রসেস। 2/13, 2/13, 2/13, 2/13, 2/13। একদিন আবার বলছেন খ নাম্বার অপশন, এই যে এই অ্যান্সার 2 ধরনের আসবে, এই জন্যই আপনাদের আমি প্র্যাকটিস করতে দেই, দেখি কারটা সঠিক হয়।
আর সবাই রেসপন্স করবেন। মানে অনেকে আছে শুধু ক্লাস দেখে, কোশ্চেন করলে রেসপন্স করতে চান না। যদি আপনি পারেন, আপনি জানেন যেটা পারবেন, কি হবে আমার সাথে সাথে যখন আপনারা প্র্যাকটিস করেন, আমি এই টাইপ থেকে একটা করতে দিলাম, তার মানে আপনার কিন্তু পড়াও হয়ে গেল আমার সাথে, জাস্ট নোট করবেন আপনি। আবার একজন আসছে 4/15, একবার আসছে 15/4। এখানে 15/4 কোথায়? এটা তো 4/15। যদি এটা সঠিক অ্যান্সার হয় তা তো হবে 15/4, 4/15। আপনারা 15/4 দিচ্ছেন। যাই হোক, যারা এইটা অ্যান্সার দিচ্ছেন তাদেরটা হয়েছে, অ্যান্সার হবে গ নাম্বার অপশন। যারা এই সিম্পল ম্যাথটা যারা ভুল করছেন তাদের পানিশমেন্ট আছে, মনোযোগ সহকারে গুণ করতে হবে ভাই। 11 দুগুণে 22, 3 11 33, এটা কিন্তু 11। তাহলে এখানে ছোটকে আপনি ছোট বের করবেন না, তাহলে ছোট নিয়ে কাজ করবেন। এখানে ছোটকে 2/21, সরি 11, 21 না, এখানে 2/11 ছোট। একে নিয়ে চলে গেলাম এই অপশনের কাছে, 26 22। 22 ছোট না 26 ছোট? 22 ছোট, তার মানে এটা ছোট ভগ্নাংশ। এখানে যাকে ছোট পেলাম তাকে নিয়ে শেষ অপশনের কাছে গেলাম, 15 দুগুণে 30, 4 তেরো 52। 30 ছোট না 52 ছোট? 30 ছোট। শেষে গিয়ে যেহেতু এটা বড় হয়েছে, তার মানে এটা মানে ছোট হয়েছে, এটাই তাহলে ছোট ভগ্নাংশ। এখন এখানে যদি আপনি এই 15 দুগুণে 30 এখানে লেখেন, তাহলে তো আপনার ভুল হবেই। এজন্য গুণটা সেন্সিটিভ, সিম্পল। প্রথম গুণ করলাম, প্রথম ভগ্নাংশের নিচে লিখবো, দ্বিতীয় গুণ করলাম, দ্বিতীয় ভগ্নাংশের নিচে লিখবো, আমার তো আর কোনো কাজ নেই। তো যাদের ভুল হয়েছে আশা করি বুঝতে পারছেন কোথায় ভুল হয়েছে। তুলনা, এখানে যে ছোট এখানে তুলনা, এখানে যে ছোট এখানে শেষে তুলনা, শেষে গিয়ে যে ছোট সেটাই ছোট। 17 নাম্বার খেয়াল করেন, এই 3টা অপশন আছে ভগ্নাংশ, এটা আছে দশমিক। আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই, এটাকে আমি যদি দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করি কত হবে? এটাকে আমি ভগ্নাংশ বানাতে চাই, কারণ আমার সবগুলো ভগ্নাংশ লাগবে, কত হবে? আমার খালি কোশ্চেন হয়েছে আপনাদের, আমি পুরো কোশ্চেনটাই করে দেবো। জাস্ট এই 0.02, একে আমি এই দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে চাই, আমি কত লিখব? দ্রুত বেগে জানাবেন। দুই বাই 100 লিখবো, সহজ কথা বুঝতে হবে। 0.02, এখানে উপরে যা খালি সংখ্যা থাকবে দশমিক বাদে তাই লিখবো। 2 ঘর আগে দশমিক, তাই 1-এর পর 2টা শূন্য। এটা না বোঝার কি আছে? তার মানে এটাও যে কথা, এটাও একই কথা। 2 ঘর আগে দশমিক, তাই 1-এর পর 2টা শূন্য, আর 2 তো উপরে থাকবে। মানে ভাই 2কে 100 দিয়ে ভাগ করলে এই 2 লিখবেন, 1-এর পর 2টা শূন্য, তাই 2 ঘর আগে দশমিক। এখানে কিছু নাই, খালি মানে শূন্য, তাই তাই এটাও যে কথা, এটা একই কথা। 2/100 লিখবো। এখন দেখা যাক, তার মানে আমার অপশনে আমি বুঝবো যে আমি 2/100 আছে। এখন শুরু করে দিলাম, তুলনা শুরু করলাম। 31 একে 31, 3 11 33, ছোট লাগবে তাই ছোট নিয়ে কাজ করবো। এখানে এইটা ছোট আসছে, এখানে যাকে ছোট পাইলাম, এখানে অন্য অপশনের কাছে চলে গেলাম। 21 একে 21, 11 দুগুণে 22, 21 ছোট, এখানে যাকে ছোট পাইলাম তাকে নিয়ে শেষে যাব। 100 একে 100, 11 দুগুণে 22, তাহলে 22 ছোট, তার মানে এটাই ছোট ভগ্নাংশ। 22 ছোট মানে 2/100 ছোট ভগ্নাংশ, সেটাই আনসার। যারা 1/11 আনসার দিচ্ছেন তাদের একটা ভুল হয়েছে। আপনি এই দুটো তুলনা করলেন, এখানে এইটা ছোট, এখানে যাকে ছোট পাইলেন এর কাছে নিয়ে গেলেন, এইটা ছোট, এখানে যাকে ছোট পাইলেন নিয়ে শেষে গেলেন, শেষে গিয়ে যে ছোট হবে সেটাই হবে সবগুলো ভগ্নাংশ মধ্যে ছোট ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছেন। এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের লাস্ট 3টা প্রশ্ন আছে, এর মধ্যে যে বেজাল আছে সেই বেজালও ক্লিয়ার করে দেবো। পরে আবার বলবেন যে ভাই বেজাল ক্লিয়ার করেন নাই, কোনো বেজালই নেই। এই যে এই বছর যে বিসিএস হয়েছিল 41তম বিসিএস, 17ই মার্চ হয়েছিল মনে হয়, যাই হোক আমার তারিখ মনে নাই।
সেই বিসিএসের 41তম মানসিক দক্ষতায় আসছিল। এখন এখানে আছে 18/36, আমি চাইলে ভগ্নাংশটা ছোট করে নিতে পারি 1/2, মানে 18/36ও যে কথা 1/2 একই কথা। এখন আমি 18/36 কেন রাখলাম না, এটা একটা কমন সেন্সের বিষয়, যে আমি 18/36 নিয়ে কেন শুধু শুধু আমার গুণকে বড় করব। এর থেকে আমি যদি ছোট করে নিতে পারি আমার গুণটা ছোট হবে, মানে যাহাই 18/36 তাহাই হাফ, যাহাই 18/36 তাহাই হাফ, একই কথা। তার মানে আমি চিন্তা করবো এখানে হাফ আছে, এটাকে আবার অন্য নিয়ম মনে করেন না আপনি। এখানে ছোট সংখ্যা বের করতে হবে, 3 1 3, 5 2 10। এখন যে ব্যক্তি এই কমন সেন্সটা খাটাইতে পারছে তার এই প্রশ্নটা করতে সময় কম লাগছে। এই প্রশ্নটা সবাই পারবেন, যে ব্যক্তি এই কাজটা করতে পারছে সে একটু আগাই থাকবে, এই আর কি। 3 1 3, 5 2 10, 3 ছোট, তার মানে এইটা ছোট। এই যে দেখেন এখানে এসে যখন গুণটা করতেন তখনই গুণ করতে আপনার সময় লাগতো। 31 1 31, 16 2 32, এখানে ছোট। 12 1 12, 4 2 8, 8 ছোট। তার মানে 4/12 সবচেয়ে ছোট ভগ্নাংশ। এই এটা এবছরের লেটেস্ট প্রশ্ন। নতুন কোনো নিয়ম শিখে নিয়ে জাস্ট এটা আমি ক্যালকুলেশন করে ছোট করে নিছি আমার গুণের সুবিধার্থে। কারো যদি গুণ সুবিধা না দরকার না হয় আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা বলতে পারেন মশলা বা এলাচ ভেজাল করছে এখানে। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা বিষয় দেখবেন, এই বছর কোনো একটা পরীক্ষায় কয়েক মাস আগে, আমার মনে নাই সেটি কোশ্চেন, মানে পরীক্ষাটার মনে হয় এনএসআই না যে কি যেন একটা পরীক্ষায়, এনএসআই বা অন্য কিছু একটা পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু আসছিল। একটা অপশন আছে দশমিক, একটা অপশন আছে রুটের মধ্যে দশমিক, আর একটা দুইটা আছে সাধারণ ভগ্নাংশ। তো এইটাকে তো আমি সাধারণ ভগ্নাংশ বানাইতে পারি যে 3/100, এটা তো সবাই বুঝি। তো আমি প্রথমে ক নাম্বার অপশন, গ নাম্বার অপশন আর ঘ নাম্বার অপশন, এই তিনটার মধ্যে একটু তুলনা করে দেখি তো। এটাকে রেখে দিলাম। মনে করেন যে আপনার রোহিঙ্গা, মনে করেন রোহিঙ্গা রেখে দিলাম। এই তিনটাকে নিয়ে একটু কাজ করি। 1/3 তুলনা করলাম, 3 3 9, 100 100। শুধু ছোট লাগবে, তার মানে এখানে এইটা ছোট আছে, এই বস ছোট আছে, এখানে তুলনা করলাম 3 5 15, তার মানে এখানে এটা ছোট। তার মানে আপনি এইটুকু শিওর কি না যে অন্তত এই তিনটা অপশনের মধ্যে এই দুইটা অপশন সবার আগে বাদ। এখন পর্যন্ত ছোট আছে, এখন এর সাথে তুলনা করা লাগবে। বিষয়টা হচ্ছে দ্রুতবেগে খাতায় এখন লিখতে পারেন বা পরেও লিখতে পারেন যে দশমিকের রুট করলে বৃদ্ধি পায়, দ্রুত লেখেন। বৃদ্ধি পায় মানে কি, যেমন আপনি যখন 0.3-এর রুট করবেন এই মানটা অবশ্যই 3-এর থেকে বেশি হবে, মানে এটা রুট করলে সম্ভবত 0.547 হবে, মানে এই 3-এর থেকে 5 বড় না। মানে যাই হোক, দশমিকের রুট করলে বৃদ্ধি পায়, এটা খাতায় লিখে রাখেন। আর এগুলার রুট কিভাবে করবেন সেটা বর্গমূলের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ধৈর্য ধরেন, সাথে থাকেন, হবে ইনশাল্লাহ একদিন। আগে বুঝতে হবে এই তিনটার সাথে তুলনা করলাম, এই এক্সেপশনাল ব্যক্তিকে রেখে দিলাম, তুলনা করার পর দেখলাম যে তুলনা করে দেখতেছি যে এটা এখন পর্যন্ত ছোট আছে, তার মানে এই দুইটা তো অপশন আগেই বাদ, এই দুইটার মধ্যে তুলনা করতে হবে। তো এখন এখানে আছে 0.03, আর আমি জানি যে রুট করলে বৃদ্ধি পায়। খাতা কি লিখতে বলছিলাম যে দশমিকের রুট করলে বৃদ্ধি পায়, তার মানে এর রুট করলে অবশ্যই 3-এর থেকে বড় হবে, মানে 0.3 প্লাস হবে। তো এখানে আছে 0.03, এখানে আছে 0.3 প্লাস, কোনটা ছোট? এইটাই ছোট। আচ্ছা, এলাচ নিয়ে একটু কথা বলি। এলাচ তো অবশ্যই একদম পছন্দ না। বিষয়টা হচ্ছে গণিতের ক্ষেত্রে দশমিক, ভগ্নাংশ,
রুট এগুলো ভেজাল করে, মানে গ্যাঞ্জাম বাঁধায় দেয় ক্যালকুলেশনের মধ্যে। একইভাবে খাবারের মধ্যে বা বিরিয়ানির মধ্যে ওই এলাচ ভেজাল তৈরি করে, এই জন্য ওটার সাথে এটা কম্পেয়ার করলাম আর কি। তো এখানে এই দুইটা এলাচ আর কি, এরা এরকম না থাকে, যদি এরকম থাকতো তাহলে সহজে পারতেন, এই ভেজাল লাগাই দিছে এই জন্য নাম দিছে এলাচ। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তাহলে যারা এখনো বোঝেন নাই বা আপনাদের জন্য কিছু সাজেশন আছে, সাজেশনটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে রুট করলে বৃদ্ধি পায়, এই রুট করলে কীরকম বৃদ্ধি পায়, সব রুটে না, জাস্ট দশমিকের রুট করলে বৃদ্ধি পায়, মানে যদি দশমিক থাকে। এটা কেন লাগবে, অনেক সময় অপশনে যদি এরকম থাকে তখন বড় ছোটোটা দেখেই বুঝে নিতে পারবেন আপনারা। যারা এটা বোঝেন নাই আর একবার খেয়াল করেন, আর একবার দেখে, হ্যাঁ, কারণ লাস্ট প্রশ্ন তো এই দুইটা শেষ করে দিতে সমস্যা নেই। 0.03, এটাকে লিখলাম 3/100, তাহলে 3/100 এর সাথে এই দুটো তুলনা করছিলাম, এটা তো মনে হয় দেখছি সবাই। 3/100 এই তিনটার মধ্যে ছোটো ছিল, মানে এই ক নাম্বার অপশন, গ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন, এর মধ্যে এইটা ছোটো ছিল, তার মানে দুইটা বাদ। এখন এর রুট তো ক্যালকুলেটার ছাড়া অনেকেই পারবেন না, দু একজন যদি ভিন্ন নিয়ম থাকেন, মানে আমরাও তো জানি, সেটা পরে শেখাবো বর্গমূলের ক্লাসে, এখানে তো বর্গমূলের ক্লাস না। এখন বিষয়টা হচ্ছে এর রুট করলে অবশ্যই বড় সংখ্যা হবে, মানে বৃদ্ধি পাবে, এর থেকে বড় হবে, 0.54 আর কত জানা হবে এরকম একটা কিছু। তাহলে এটা বড় না এটা বড়, এটা বড়, আমার তো ছোট বের করতে পারছি, তাহলে এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। কেন বোঝেন নাই? ক্ষুদ্রতম সংখ্যা চেনেন না মানে ছোট সংখ্যা। আপনিই বলেন 0.03 ছোট নাকি, এটা রুট তো জাস্ট কীভাবে করবেন সেটা তো বলছি পরে দেখাবো পরবর্তী ক্লাসে। আপনি বলে রাখলাম যে বৃদ্ধি পায় মানে বড় হবে, এর রুট করলে হবে 0.547 এরকম একটা কিছু, 5-এর পর আর কি। তাহলে 0.5টা বড়, এটা ছোট, তাই ছোটই তো বের করতে বলছে, ক্ষুদ্রতম তো বের করতে বলছে। এখানে কত বৃদ্ধি পায় সেভাবে আমরা এভাবে বলতে পারবেন না আপনি, আপনি বলতে পারেন যে বড় হবে মানে বৃদ্ধি পাবে, মানে বৃদ্ধি পাবে, এটা জাস্ট মনে রাখার একটা বিষয়, কিন্তু ওরকম যে বৃদ্ধি পাবে কত এরকম না, বৃদ্ধি পাবে মানে বড় হয়, মানে মানে তুলনা করে দেখা যায় যে বড় হচ্ছে, আমি যদি রুট করি আমার বড় হয় এই। তার মানে এখনো বোঝেন নাই ভাই, তিনটা অপশন আগে বোঝেন, ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এমনি তুলনা করলেন। আচ্ছা লাস্ট বার দেখেন, এটাকে 3/100 লেখা যায়, এটা তো জানি সবাই, এর সাথে এই অপশনের তুলনা, 3×3 = 9, 100, ক্ষুদ্রতম লাগবে, তার মানে এইটা ছোট। এখানে আবার যাকে পাইলাম তাকে নিয়ে এর কাছে গেলাম, 3×5 = 15, 200, তাহলে 15 ছোট, তার মানে এই তিনটা অপশনের মধ্যে এইটা ছোট, এইগুলো বাদ, তাহলে বাকি আছে ক আর খ, এর মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখানে আছে 0.03, আর এর রুট করলে হবে 5, 4, 7, তো এটা বড় না এটা ছোট, এটা বড় এটা ছোট, এটাই আনসার। এটা মজার প্রশ্ন, বলছে কোন ভগ্নাংশটি এটা থেকে বড়, তা আপনি তো তুলনা করে দেখলেই হয়, যেমন এর সাথে এর একবার তুলনা, এর সাথে এই অপশনের একবার তুলনা, এর সাথে তুলনা, জাস্ট দেখতে হবে এর থেকে বড় কোন অপশনে আছে। প্রথম দিকের প্রশ্ন, 21×2 = 22, 3×8 = 24, তাহলে দেখেন তো এর থেকে বড় কিনা, এখানে বড় কে, এটাই ক নাম্বারে অ্যান্সার হবে। এখানে দেখেন 5×2 = 10, 3×3 = 9, তাহলে এটা বড় হচ্ছে, আপনার এটা ছোট হইতে হবে, এর থেকে বড় কোন ভগ্নাংশ, ক নাম্বার অপশনে অ্যান্সার। এটাকে আবার ভিন্ন নিয়ম মনে করেন না, ওই তুলনা কিন্তু সব জায়গায় তুলনায় আসতেছে, বলছে কোন ভগ্নাংশটি এটা থেকে বড়, তাহলে এটার সাথে এটা একবার তুলনা করে দেখবেন বড় কিনা, এখানে বড় তাই এটাই আনসার, এখানে ছোট, এখানেও ছোট হবে, এখানেও ছোট হবে। আচ্ছা এটা বোঝেন না কি একটু বলেন। একজনে বলছেন 0.03, যারা দেখে নাই রিপিট দেখে নেবেন।
লাস্ট নাম্বারটা আবার রিপিট করতে হবে। আল্লাহ রে, সহজ প্রশ্ন। আচ্ছা, রিপিট করতেছে। আর ওই যে কী বলছেন 0.03 থাকবে না, মানে সে থাকলে তো অন্য কিছু। এখন আমি তো এই নিজে মুখস্থ নাই যে আমি অন্য একটা ভিন্ন অপশন দিয়ে আপনাদের বোঝাবো। এখানে যেরকম ছিল সেরকম দেখাইলাম, এখন এখানে আমি অন্য কীভাবে দেখাইতে পারি বলেন? আগে প্রশ্নটা বুঝবেন ভালোভাবে। কোন ভগ্নাংশটি এর থেকে বড়? তো আপনাকে যদি আমি 2টা ভগ্নাংশ দিয়ে দেই, আপনি কি বড় ছোট ফাইন করতে পারেন কি না? এইটার থেকে বড় কোন অপশনে আসে জাস্ট চেক করে নেবেন। এই ভগ্নাংশটা লিখলেন, ক নাম্বার অপশনের সাথে চেক করেন। 11×22, 3×8 24। 22 ছোটো নাকি 24 ছোটো? 22 ছোটো, 24 বড়। তার মানে 8/11 হচ্ছে 2/3 থেকে বড়। এটাই আপনাকে বের করতে বলছে। যেমন এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের তুলনা করে দেখেন। 5×10, 3×3 = 9। তাহলে এইটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ছোট হইলে হবে না। এর থেকে বড় কোনটা সেটা আপনি জাস্ট সিদ্ধ করে দেখবেন বা এই তুলনা করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে বিসিএস এর কোশ্চেন নিয়ে কথা বলছিলাম। 4 নাম্বার প্রশ্নটা এমন ছিল, মানে 4 নাম্বার না, কত নাম্বার জন্য আমি মনে হয় সেট 3 থেকে লিখছিলাম, সেট 3। দেখ, সেখানে একটা প্রশ্ন ছিল এরকম: একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? খুবই মজার একটা প্রশ্ন। এটা অনেকেই ধরতে পারে না, এটা দেখেই মনে হচ্ছে যে অন্য কিছু, কিন্তু আসলে না। দেখেন প্রশ্নের সংখ্যাগুলো কি: 3 পথ 3, 7 ঘাটের পানি লিখলাম, 9টি বৃক্ষ লিখলাম, 12 লিখলাম। এখন আপনারাই বলেন, প্রশ্নের সংখ্যার সেই অপশন বড়। আপনাদের আমি কি বলছিলাম যে প্রশ্নের সংখ্যার সেই অপশন ছোট হইলে গসাগু করবেন, আর প্রশ্নের সংখ্যার সেই অপশন বড় হইলে লসাগু করবেন। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি লসাগু করবেন না গসাগু করবেন। এটাও বোঝা যায়, যারা বেসিক জানে তারা এভাবে বুঝতে পারে যে অ্যান্সার হবে এমনই, বা গরুর সংখ্যাটা এমনই হবে যে কোন অপশনের সংখ্যাটিকে বা কোন গরুর সংখ্যাটাকে সব কার্যক্রম দিয়ে ভাগ করা যায়। মানে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। এটা তাহলে সহজ কথায় এই প্রশ্নের সংখ্যার চেয়ে অপশনের সংখ্যা বড় ছিল বিধে আমরা লসাগু করব। এটা আজকের প্রশ্ন, ঠিক আছে? একদম সহজ ছিল। ওই যে কয়টি ঘন্টা অন্তর অন্তর বেসবে, সেম প্রশ্ন। তো এই তো ভগ্নাংশের এই পর্যন্তই আজকে ক্লোজ। ভগ্নাংশে সবই করাবো, সব ধরনের অঙ্কই করাবো, টেনশনের কিছু নাই। আরও সামনে অনেক কিছুই আছে, দেখতে পারবেন। তো এখন বলেন কার কি সমস্যা? না আজকে এই পর্যন্তই? হায় হায়, কেউ তো কোনো কিছু বলতেছেন না। আসলে আমার কোনো শিটই নাই। আমি যদি বলি একদম একদম সত্য কথা, যে আমার কোনো শিট নেই। আমার জাস্ট এই এই কোশ্চেনগুলো সাজানো আছে, ঠিক আছে? আমার শিট নাই। আমি বইয়ের কাজ শুরু করছিলাম, 2-3 চ্যাপ্টার লিখছি, আবার একটু সুযোগ সময় করে লিখবো আস্তে আস্তে, এই আর কি। আর শিট পড়ে হয় না ভাই, শিট পড়ে হয় না, শিট পড়ে হয় না, আপনার বেসিক শিখতে হবে। √04 হলে কেমন হবে? আপনাদের আমি কি বললাম ভাইয়াপুরা? আমি কি মুখস্থ করছি যে √0.3? আপনাদের আমি কি বলছি যে রুট মানে তো বর্গমূল। 0.3 এটা যে আমি বসাইলাম, এটা তো আমি মুখস্থ বসাইছি, বা এটা আমার অনুমানে ছিল এরকম কিছু একটা হবে, 5-এর পর কিছু একটা। এখন পরীক্ষার হল তো ক্যালকুলেটর থাকবে না, আপনাকে অন্য একটা উপায় বের করতে হবে। আর মূলত অন্তত এমন কোনো সিস্টেম নাই যে আপনি দেখা মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড এটার যে অ্যান্সার এটা বলে দিতে পারবেন, এরকম কোনো গণিতের পণ্ডিত নাই, আমার খোঁজে নাই, হয়তো থাকতেও পারে পৃথিবীতে।
তো এরকম নাই। তো এটার সম্ভবত এর একটা মানে এর তো একটা প্রসেস আছেই আমাদের বা জানি, কিন্তু সেই প্রসেসে করতে গেলেও আপনার কমপক্ষে 1 মিনিট লাগবে। তো বিষয়টা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কের সুবিধার্থে রুট ওভার 0.1 সমান কত, রুট ওভার 0.2 সমান কত, রুট ওভার 0.3 সমান কত, রুট ওভার 0.4 সমান কত, এটা মুখস্থ রাখাটা বেটার। কিন্তু হয় সবার মুখস্থ নাও থাকতে পারে, এবং এটা কিভাবে অন্য নিয়মে বের করবেন ক্যালকুলেটর ছাড়া সেটা আমরা বর্গমূলের ক্লাসে দেখাবো। এখন আমি যদি এর মধ্যে বর্গমূল ঢুকিয়ে দেই, এখানে যা বলছিলেন তাও ভুলে যাবেন আপনারা। আমি তো কথাটা স্পষ্টভাবে বলছি 2বার, যে এই মানটা বের করা, এই বর্গমূলটা বের করা বা দশমিকের বর্গমূল করা, এটা আমরা বর্গমূলের তো একটা ক্লাসই আছে আমাদের, বর্গ ও বর্গমূল, সেটাই করব। আচ্ছা, আর একটা কথা হচ্ছে অপশনে এরকম ভেজালমুক্ত অপশন যদি সবচেয়ে কঠিন থাকে, তাহলে এই একটা প্রশ্নই পাওয়া গেছে এরকম, সেই প্রশ্নটাই দেখাইলাম। এখন আপনাদের মাথায় যদি এর থেকেও ভেজাল চিন্তা আসে, তাহলে আপনারা সেই ভেজাল বসাইয়ে তারপর দেখতে পারেন, ঠিক আছে? আর একজনে বলছেন খেলা দেখি কিনা, হ্যাঁ খেলা দেখে, কিন্তু বাংলাদেশের খেলা দেখে আসলে মন মানসিকতা খুবই খারাপ অবস্থায় আছি, ভাল লাগে না খেলাধুলা। আর বাংলাদেশ হারলে অন্য কোনো খেলা দেখতে ইচ্ছা করে না, দেখি না, সময় হয় না। মূলত খেলাধুলার প্রতি অনেক সবারই আসক্তি থাকে, আমার নিজেরও আছে ক্রিকেট খেলা, কিন্তু আসলে এই মানে এখন বাংলাদেশ নাই, মানে এরকম হয় না, বাংলাদেশ হারলে আর ভালো লাগে না অন্য খেলা দেখতে। তারপরে সময় হয় না, আপনাদের ক্লাস থাকে, নিজের পড়াশোনা আছে, ব্যক্তিগত কাজ আছে, এই ম্যাথ নিয়ে কাজ আছে, বিভিন্ন ঝামেলা আছে, এজন্য হয় না আর কি। ঠিক আছে, ভালো থাকেন। আর এই রুট নিয়ে চিন্তা করেন না, আমার বর্গমূলের ক্লাসটা করেন, তারপর বললেন, ঠিক আছে? একটু ধৈর্য, আমি কিন্তু বলি ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ এখন আমরা বর্গমূলের ক্লাস করি নাই, করি তারপরে। আর আমি আবারও বলি, আমার কাছে পড়ে যে আপনি একদম 100% শিখতে পারবেন, এটা আমি কখনোই বলবো না। এটা যদি আপনি ভেবে থাকেন, ভুল। আমি লাইভ ক্লাসে যখন আমার কোর্সের বিজ্ঞাপন দিত, আমি তখনও বারবার বলতাম যে আমার ক্লাসে বা এটা কোনো টিচার যদি বলে যে 100% শিখিয়ে দিতে পারবে, তাহলে আমি সেই টিচারের কাছে আমি নিজেও পড়তে চাই, ঠিক আছে? আমি সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করব। যেমন আমার তো বিগত দুই একটা ব্যাচ ছিল, আমার বিসিএস এর ক্যান্ডিডেট ছিল আমার ব্যাচের। এখন তারা যদি বলে যে ভাই আপনার কাছে তো বেসিক ম্যাথের কোর্স করছি, 15টা প্রশ্ন তো কমন আসলো না, আমি জীবনেও বলবো না যে আপনি একটা প্রশ্ন হুবহু কমন পাইবেন। হয়তো কি আপনি হুবহু কোশ্চেন কমন না পাইলেও ওই টাইপের পাবেন। আমি পারবো কি আপনার গণিতের ভয়টা দূর করতে, আমি পারবো কি বিভিন্ন সহজ পদ্ধতি শিখাইতে। এখন ভগ্নাংশের মনে করেন যে 50টা নিয়ম আছে, আমি সর্বোচ্চ আপনাকে 40টা নিয়ম শিখাইতে পারবো, ঠিক আছে? এরকম আমি পারবো কি যেখান থেকে প্রশ্ন বেশি আসে বা সর্বোচ্চ চেষ্টা করার, ঠিক আছে? তারপরও আমি কখনোই বলবো না যে একটা চ্যাপ্টার থেকে আমি সব করে দিতে পারবো। আচ্ছা, এখন আচ্ছা, আর আপনাদের সাথে বিগত কোশ্চেন নিয়ে একটু কথা বলি, একটু অপেক্ষা করেন, 2 মিনিট কথা বলি।
আচ্ছা, আজকে সমাবেশে একটা কোশ্চেন ছিল, এই যে হ্যান্ডশেক মানে করমর্দনের সংখ্যা ছিল, হ্যান্ডশেক তো না, করমর্দন, যে 300 করমর্দন করলে আপনার কতজন লোক সংখ্যা উপস্থিত ছিল। এখন এই ধরনের প্রশ্ন আমরা বিগত ব্যাচে করাইছিলাম। এই যে আমাদের অন্য একটা বেসিক ব্যাচের কোর্স ছিল, সেখানে করাইছিলাম। এই যে 12 নম্বর প্রশ্নটা, জাস্ট এখানে 45 আছে, আজকের প্রশ্ন 300 ছিল। এখন আমি যদি এটা দেখাই বলি যে আমার কোশ্চেন থেকে মানে আমার ব্যাচ থেকে হুবহু আসছে এটা বা কমন আসছে, আমি এটা কখনোই বলবো না, কারণ আসতেই পারে। আমরা চেষ্টা করব সব ধরনের নিয়ম করানোর জন্য, ম্যাক্সিমাম নিয়ম করানোর জন্য। এখন সব সময় যে কোশ্চেন কমন আসবে, হুবহু আসবে, ওই নিয়মেই আসবে এরকম না। আপনি 54টা ক্লাস করার পর আপনার একটা পুরো ধারণা চলে আসবে। প্র্যাকটিস করলে এর মধ্যে কোথায় কোথায় গ্যাপ আছে, আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে, সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, একদম সেম প্রশ্ন, জাস্ট এখানে 300 ছিল করমর্দন সংখ্যা, এখানে এন স্কোয়ার মাইনাস, এখানে মানে 600 চলে আসবে। মিডল টার্ম মানে করলে আপনার এনের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আজকের ম্যাথগুলা যে মোটামুটি বিগত সাল থেকে, এগুলো অবশ্য বিগত সালে অন্য ধরনের প্রশ্ন ছিল, করমর্দন সংখ্যা বের হইতো, এখন লোক বের করতে বলছে। যে অসমতাটার অঙ্ক 37 বিসিএস থেকে আসছে ডিরেক্ট, এরকম অনেক মান নির্ণয়ের প্রশ্ন বিগত সাল থেকে আসছে, প্রায় সূচক সব কিছুই আগের মতো। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনোই বলবো না যে আমার কাছে পড়লেই আপনি সব কিছু পারবেন। হয়তো আপনার গণিতের ভয়টা দূর হবে বা আপনি একটু গণিত নিয়ে আগাইতে পারবেন, এই আর কি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক কথা বললাম। ভগ্নাংশ খুব কঠিন না, তাদের এই 20টা প্রশ্নের মধ্যে যাদের বুঝতে সমস্যা হয়েছে, আপনারা এই ক্লাসটা কাটলে আবার দেখে নিন। ভালো থাকেন, এখনও 21-22 জন আছেন, সুস্থ থাকেন। আমার গলায় ব্যথা করতেছে, আসলে আমার তেমন একটা জ্বর আসে না, ঠান্ডা প্রচুর লাগে। এই জ্বর যখন আসে তখন একদম অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকেন, আপনারাও সাবধান থাকবেন, এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, জ্বর আসতে পারে, তো এটাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।